চুক্তি যা হবে, যা প্রকল্প হবে, সেইটা বিশদ বিবরণ জনগণের জানার অধিকার। কোন দেশের সরকার যদি দায়িত্বশীল না হয়, অন্তর্বর্তী সরকারের এই কম সময়ে সবকিছু করতে পারবে, একটা পর্যায়ে তো শেখ হাসিনা চলেই গেল। মোহাম্মদ ইউনূস এসে তার ভাষাও ঠিক একই রকম, এবং তার তর্মী বাহক যারা তারা বলছেন যে উনি আছেন, কোনো অসুবিধা হবে, কাজে এটা নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না, টেন্ডার করার দরকার নাই, স্বচ্ছতার দরকার নেই। এখনো কিন্তু ওই কথাটা আসছে, এই যে টেন্ডার করা লাগবে না, মার্কিন রাষ্ট্রদূত বলেছিলেন, বিশ্বব্যাংক বলেছে, এখনো কিন্তু টেন্ডার ছাড়াই ডিপি ওয়ার্ল্ডকে দেওয়া, এবং প্রধান উপদেষ্টা বলছেন যে এটা হচ্ছে পৃথিবীর সেরা। এখন পৃথিবীর সেরা আপনি বললেই যে পৃথিবীর সেরা এটাকে আমরা বিশ্বাস করতে হবে? আর পৃথিবীর সেরা প্রতিষ্ঠান পৃথিবীর সেরা কিনা এবং তাদের উদাহরণ কি, সেই উদাহরণ কি কল্লোল মোস্তফা দিয়েছেন অনেকগুলো উদাহরণ। সেই উদাহরণগুলো নিয়ে যদি আমরা প্রশ্ন করি, সেটা উত্তর তো দিতে হবে। সেই উত্তর দেবেন, উত্তর না দিয়ে বলবেন যে প্রতিহত করতে হবে যারা বিরোধিতা করবে। এই ভাষা শোনার জন্য তো বাংলাদেশের মানুষ জীবন দেয় না। এই ভাষা শোনার জন্য, এই কথা শোনার জন্য, এই ধরনের দৃষ্টিভঙ্গি দিয়ে দেশ চালানোর জন্য তো বাংলাদেশের মানুষ জীবন দেয়। এবং বিদেশি বিনিয়োগ নিয়ে একটা সারাক্ষণই আছে যে বিদেশি বিনিয়োগ হলে ওটা নিয়ে প্রশ্ন করার কিছু নেই। তো বিদেশ মানে তো বাংলাদেশের বাইরে সবই বিদেশ। যে কোনো দেশ থেকে একটা লোক কে আসবে, এবং এই কে আসলো, কিভাবে আসলো, কি কারণে আসলো, কি শর্তে আসলো, সেটা দিয়ে ফলাফল কি, এটা নিয়ে একটা ব্যাখ্যা করতে থাকবে না। আমাদের সমাজের মধ্যে চিন্তা করার অভ্যাসটা একটু কম, বিশ্লেষণ করার অভ্যাসটা একটু কম। এই যে বিশ্বাস করা, গুরুদেবকে বিশ্বাস করা কিংবা ক্ষমতাকে বিশ্বাস করা, এটা একটা প্রবণতা খুব শক্তিশালী। তার ফলে যেটা হয় যে একটা বিদেশি শুনলেই তো আপনার কাবু হওয়া কিছু না, শুনতে হবে যে কি শর্তে আসছে, তারা কি করতে চায়। এবং একটা সহজ সূত্র আছে, কোন দেশের সরকার যদি দায়িত্বশীল না হয়, কোন দেশের সরকার যদি জাতীয় সক্ষমতার ব্যাপারে অমনোযোগী, কোন সরকার যদি কমিশন ভোগীদের দ্বারা পরিচালিত হয়, তাহলে সেই ধরনের বিদেশি বিনিয়োগই সেই দেশে আসে। আর কোন দেশ যদি দায়িত্বশীল সরকার দ্বারা পরিচালিত হয়, তাহলে বিদেশি বিনিয়োগের যদি কোনো ক্ষেত্রে প্রয়োজনও থাকে, তাহলে ওই রকম বিদেশি বিনিয়োগই সেখানে যোগ হয়, যার একটা অ্যাকাউন্টেবিলিটি থাকে। আপনি চীনের বিদেশি বিনিয়োগ কিংবা মালয়েশিয়ার বিদেশি বিনিয়োগ আর বাংলাদেশের বিদেশি বিনিয়োগের মধ্যে তুলনা করলে এই জিনিসটা পাবে। এবং মহাবীরজা যে বাংলাদেশের বিদেশি বিনিয়োগের যে ঘটনাগুলি বললেন, সেখানে তো আমরা দেখি যে যেগুলি, এই যে পায়রা বলেন, রামপাল, রূপপুর, প্রত্যেকটা জায়গায় দুর্নীতি, অপচয়, অস্বচ্ছতা, এবং প্রত্যেকটা জায়গায় একটা প্রাণ প্রবৃত্তি থেকে শুরু করে মানুষের একটা দীর্ঘমেয়াদী ক্ষতির মতো চুক্তি করা হয়েছে। সেগুলো নিয়ে সেগুলি নিয়ে প্রশ্ন তুলতে এবং সেগুলি নিয়ে আন্দোলন করতে করতে কিন্তু শেখ হাসিনার পতন হয়েছে। শেখ হাসিনার পতনটা শুধুমাত্র এই কয়েকদিনের আন্দোলনে হয় না, এটার পেছনে জনগণের যে ক্ষোভ, জনগণের যে প্রতিবাদ, জনগণের যে প্রতিরোধ শক্তি তৈরি হয়েছে, এতদিনের সরকারের যে অন্যায়, দুর্নীতিগ্রস্ত, নিপীড়নমূলক ভূমিকার বিরুদ্ধে মানুষের প্রতিবাদ এবং ক্ষোভ সেটা জমার কারণ, পুঞ্জীভূত হওয়ার কারণ। তো সেই প্রকল্পগুলো এই সরকারের আমলে আমরা গণতান্ত্রিক অধিকার কমিটি থেকে 2 মাসের মাথায় আমরা সরকারকে বলেছিলাম অন্তর্বর্তী সরকারের করণীয়। বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক থেকে এই অগাস্ট মাসের প্রথম সপ্তাহে, মানে 8ই আগস্টের পরের সপ্তাহে আমরা অন্তর্বর্তী সরকারের করণীয় করেছি। সেগুলির মধ্যে কিন্তু এই কথাগুলো পরিষ্কারভাবে ছিল। শেখ হাসিনা আমলে দুর্নীতি, কমিশন ভোগী, দেশ বিরোধী, প্রাণ প্রকৃতি বিনাশী যে সমস্ত চুক্তি করা হয়েছে, যে সমস্ত প্রকল্প আছে, সেগুলি প্রকাশ করতে হবে, এবং যেগুলি দেশের জন্য খুবই ক্ষতিকর সেগুলি বাতিল করার পথ তৈরি করতে হবে। অন্তর্বর্তী সরকারের এই কম সময়ে সবকিছু করতে পারবে, কিন্তু পথটা তো তৈরি করতে পারবে, পথটা তো তৈরি করা তাদের দায়িত্ব। এই ডাইরেকশনটা তো পাল্টানো, যে ধারায় চলছিল আগের সব, সেই ধারা থেকে ভিন্ন ধারা তৈরি করা তো তাদের একটা দায়িত্ব। সেই দায়িত্ব থেকে সরে এসে আমরা দেখতে পাচ্ছি ওই প্রকল্পগুলোই আবার অব্যাহত রাখার একটা চেষ্টা। বাংলাদেশে ডিপি ওয়ার্ল্ডের যে সেরা, পৃথিবীর সেরা, মোহাম্মদ ইউনূস যেটা বলছেন, এই পৃথিবীর সেরা তো নিশ্চয়ই শেখ হাসিনার মাথায় ছিল। শেখ হাসিনাই তো নিয়ে এসেছিলেন। তাহলে শেখ হাসিনার যে সিদ্ধান্ত কিংবা যেটা বাহার সাহেব যে এই চুক্তি, এই ডিপি ওয়ার্ল্ডকে নিয়ে আসার পেছনে যে সম্ভাবনার কথা বলেছেন, যে শেখ হাসিনার ব্যক্তিগত স্বার্থ, তার পরিবারের স্বার্থ, সেখানে একটা বড় ধরনের বিপদের মধ্যে পড়ে সেখান থেকে উদ্ধার করার জন্য বাংলাদেশকে ব্যবহার করা, এটি তো আপনি যেটা বলছেন যে শোনা যাচ্ছে। মোহাম্মদ ইউনূসের ক্ষেত্রে তার স্বার্থটা, তার আগ্রহ কি কারণ, শেখ হাসিনার আগ্রহটা আমরা বুঝতে পারছি। শেখ হাসিনা সেই আগ্রহ অব্যাহত রাখার জন্য মোহাম্মদ ইউনূস কেন চেষ্টা, এটা তো জবাব আমাদের পেতে হবে। এবং প্রত্যেকটা চুক্তি যা হবে, যা প্রকল্প হবে, সেইটা বিশদ বিবরণ জনগণের জানার অধিকার। আমাদের বাজেটের মধ্যে অনেক রকম উন্নয়নের শিরোনাম থাকে, ভিতরে কি আছে আমরা জানি না। উপরে দেখা যায় উন্নয়ন দেখা যাচ্ছে, ভিতরে দেখা যাচ্ছে আমাদের জন্য নানা রকম বিপজ্জনক প্রকল্প। ঋণ বলেন, প্রাণ প্রকৃতি বিনাশ বলেন, অপচয় বলেন,
দুর্নীতি বলেন সবকিছু থাকে। এই বিস্তারিত জানলে, জনগণ যদি বিস্তারিত জানতে পারে, তাহলে কিন্তু সরকারের পক্ষে দুর্নীতি, অপচয়, জাতীয় স্বার্থবিরোধী তৎপরতা চালানো সম্ভব হয় না বলেই তারা এই যে অস্বচ্ছতা রাখে, গোপনীয়তা রাখে, সেই চুক্তিগুলি প্রকাশ করার দাবিগুলি আমরা করেছি। সংবিধানের কথা যেটা মাহমির্জা বলেন, বর্তমান সংবিধান সংস্কারের জন্য যে প্রস্তাব করা হয়েছে, সেখানে বলা হয়েছে যে এই সমস্ত চুক্তি সব বিস্তারিত আলোচনা এবং দুই পক্ষ ইত্যাদির মধ্যে দিয়ে সেই পর্যায়ে আসার আগে কি তারা হুড়াহুড়ি চুক্তিগুলি করতে হবে? এখন ওই ধারায়, সংবিধানের ওই ধারায় আরেকটা প্রতিষ্ঠানের কথা যোগ করতে, বিদেশি কোম্পানি, বিদেশি সরকার, এর সাথে সাথে আন্তর্জাতিক অর্থ প্রতিষ্ঠান, বিশ্ব ব্যাংক, IMF, ADBর মতো প্রতিষ্ঠান, তাদের সাথে যে সমস্ত চুক্তি হবে সেই সমস্ত চুক্তিও ব্যাপক আলোচনা এবং স্বচ্ছতার মাধ্যমে হতে হবে। কারণ শুরুটা হয় এদের সাথে চুক্তি করে, বিশ্ব ব্যাংক, ADBর সাথে যে চুক্তি এবং তাদের মাধ্যমে যে সমস্ত নীতি নির্ধারণ, সেটাই হচ্ছে সূচনা। ওইটা হচ্ছে বাগের আগে ফেও আসানো, ওইটা দিয়ে রাস্তাটা তৈরি হয়, তারপরে বহুজাতিক পুঁজি আসে, যেখানে অপচয়, দুর্নীতি এবং জাতীয় স্বার্থ বিরোধী তৎপরতা থাকে।